জনপ্রিয় ভৌতিক লেখক দুর্জয় শাকিলের সকল বই পাওয়া যাচ্ছে রকমারিতে। মাঝরাতে ফোনের ক্রিং ক্রিং শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ফোন রিসিভ করে ঘুম জড়িত কণ্ঠে বললাম, হ্যালো। অপর পাশ থেকে কেউ তাড়াহুড়ো করে বলছে, স্যার স্যার আমার ছেলে ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে আসুন প্লিজ স্যার। আমি ঘড়ির দিকে তাকালাম। এত রাতে? প্লিজ স্যার, প্লিজ, ইমার্জেন্সি। আমি দ্রুত চোখে মুখে পানি দিয়ে হাসপাতালের দিকে ছুটলাম। গেইটে গিয়ে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম। সিকিউরিটি একটু অবাক হয়ে বলল, কি কন স্যার, সন্ধ্যার পর থাইক্কা তো কোনো রুগী আহে নাই হাসপাতালে। কিন্তু আমাকে তো ফোন দিয়ে বলল রোগীর অবস্থা ভালো না, তাড়াতাড়ি হাসপাতালে আসার জন্য অনুরোধ করলো। আপনি ওই নাম্বারে ফোন দিয়া দেখেন স্যার, যদি ধরে। আমি নাম্বারটাতে ফোন দিয়ে দেখি নাম্বারটা বন্ধ বলছে। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা। রাগ হলো খুব। কেউ নিশ্চয়ই এত রাতে আমার সাথে ফাইজলামি করেছে। রাগে গজগজ করতে করতে বাসায় ফিরে আসলাম। ডাক্তারের সাথে এরকম ফাইজলামি কেউ করে? পরের দিন হাসপাতালে ডিউটি শেষে বাসায় যখন ফিরলাম তখন ঘড়ির কাঁটায় রাত 9টা। খাওয়া শেষে টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়লাম ঠিক খেয়াল নেই। ফোনের ক্রিং ক্রিং আওয়াজে ঘুম ভাঙল আমার। ফোন রিসিভ করতেই কেউ একজন বলল, স্যার স্যার আমার ছেলে ভীষণ অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে আসুন প্লিজ স্যার। কে আপনি? স্যার হাসপাতালে আসলেই তো জানবেন আমি কে, একটু তাড়াতাড়ি আসুন স্যার প্লিজ। ফোনের লাইনটা কেটে দিল অপর প্রান্ত থেকে। চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। এতক্ষণে গতকালের কথা মনে পড়ল আমার। গতকাল একজন একই সময়ে কল দিয়ে ফাইজলামি করেছিল। আজও কি কেউ তেমন করছে, নাকি সত্যি কেউ অসুস্থ? 7-5 ভাবতে ভাবতে হাসপাতালে গেলাম। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম, কোনো অসুস্থ রোগী এসেছে হাসপাতালে? না তো স্যার, আইসকাও কেউ কোনো ফোনটোন দিছিনি আপনারে? হ্যাঁ, বুঝলাম না কে করছে এমন। স্যার, এই হাসপাতালের কথা কইছে নাকি অন্য কোনো হাসপাতালের কথা বুলাইছে? অন্য হাসপাতাল হবে কেন? আমি তো এই হাসপাতালেই ডাক্তার হিসেবে জব করি। এই সব উল্টাপাল্টা বলছো। কথা শেষ করে বাসার দিকে রওনা দিলাম। পরের রাতেও ঠিক আগের মতোই ফোন আসলো। এইবার তার কথা শুনে রেগে বললাম, ধুর মিয়া, ফাইজলামি করেন? এত রাতে অহেতুক ডিস্টার্ব করছেন। না স্যার না, সত্যি হাসপাতালে। কোন হাসপাতালে? দৈবনগর হাসপাতাল। দৈবনগর হাসপাতাল? এইটা কোথায়? আমি তো এই হাসপাতাল চিনিই না। এত রাতে আসবো কি করে? আর সেখানে কি কোনো ডাক্তার নেই? না স্যার, আপনি যে কোনো একটা গাড়ি নিয়ে চলে আসুন প্লিজ, হাসপাতালের নাম বললেই আপনাকে নিয়ে আসবে। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু তবুও এত রাতে কেউ ডাকলেই যাব কেন? বা গেলে হয়তো বিপদে পড়তে পারি, এই ভেবে চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন অফিস শেষে যখন বাসায় ফিরছিলাম দেখি একজন অটোওয়ালা খালি অটো নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কি ভেবে যেন অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি কি দৈবনগর চিনেন? হ, চিনি তো। কতক্ষণ লাগবে যেতে? এই তো ঘন্টাখানেক লাগবো। আপনি যাবেন নাকি? হ্যাঁ যাব, আবার আপনার অটো দিয়েই ফিরব। কোনো সমস্যা নাই স্যার, হাসপাতালের দিকে রাতেও অনেক অটো থাকে,
আপনি কাজ কাম সাইরা যে কোনো অটো ধইরা আসতে পারবেন। উঠে বসলাম অটোতে। এই অদ্ভুত রোগী সম্পর্কে জানার কৌতূহল মন থেকে দূর করতে না পেরে হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর সেইখানে ডাক্তার নেই কেন সেই বিষয়টাও জানা যাবে। আধ ঘন্টা পর শহর ছেড়ে অটো গ্রামের রাস্তা ধরল। রাস্তার দুই পাশে বড় বড় গাছপালা, মানুষের চলাচল নেই, বাড়িঘর খুবই কম। হঠাৎ অটো থেমে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ড্রাইভার বলল, আপনি বসেন, আমি আইতাছি। লোকটার তাড়াহুড়ো দেখে বুঝলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতেই গিয়েছে বোধহয়। আমি সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করলাম। হঠাৎ লোকটা চিৎকার শুনতে পেলাম। আমি দ্রুত দৌড়ে গেলাম। করই গাছের গোড়ার ঝোপের উপরে পড়ে আছে লোকটা। মাথা ফেটে ফিনকিতে রক্ত বের হচ্ছে। আরে ভাই, আপনার কি হলো? লোকটা আমার কথার কোনো উত্তর দিতে পারল না, শুধু ইশারায় কিছু দেখাতে চাইল। আমি সেদিকে তাকিয়ে দেখি রক্তলাল চোখে কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে ওখানে? আমার প্রশ্নের কোনো উত্তর দিল না সে। আবারও কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কি হলো? উত্তর দিচ্ছেন না কেন? কে ওখানে? এইবারও উত্তর না পেয়ে উল্টো দিকে দৌড় দিলাম আমি। ড্রাইভিং মোটামুটি শেখা আছে বলে লাফ দিয়ে অটো ড্রাইভিং সিটে বসে অটোটা স্টার্ট দিলাম। অটোর মুখ শহরের দিকে ঘুরিয়ে স্পিড বাড়ালাম। কিছু দূর যাওয়ার পর মনে হলো এভাবে একজন আহত মানুষকে ফেলে আসাটা ঠিক হয়নি আমার। এছাড়াও একজন ডাক্তার হিসেবে একজন মৃতপ্রায় মানুষকে একা ফেলে আসা ঘৃণিত কাজ। বিবেকের তাড়নায় অটো ঘুরিয়ে আবারও ঘটনাস্থলের দিকে রওনা দিলাম। মনে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। ওই রক্তলাল চোখ দুটো মন থেকে যাচ্ছেই না। কি ছিল ওটা? ওটাই কি অটো ড্রাইভারকে মেরেছে? 7-5 ভাবতে ভাবতে নির্জন রাস্তা দিয়ে অটো চালাচ্ছি। হঠাৎ দেখি রাস্তার পাশে কেউ একজন অটো থামানোর জন্য হাত নাড়াচ্ছে। আমি অটো থামাতেই দেখি একজন লোক তার স্ত্রী ও ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা মিনতি করে বলল, আমি দৈবনগর হাসপাতালে যাব। আমার ছেলেটার অবস্থা ভালো না, দ্রুত হাসপাতালে নিতে হবে। লোকটার কণ্ঠ কেমন যেন পরিচিত মনে হলো। তখন এত কিছু না ভেবে বললাম, আপনারা উঠে বসুন, আমি তো হাসপাতাল চিনি না, আপনারা পথ দেখাবেন। ওরা তড়িঘড়ি করে অটোতে উঠে বসলো। আমি অটো স্টার্ট দিলাম। ড্রাইভার যেখানে পড়েছিল তার কাছে গিয়ে অটো থামালাম। লোকটা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, অটো থামালেন কেন? আমি অটো থেকে নেমে বললাম, আপনি দয়া করে আমার সাথে আসুন, একজন আহত অবস্থায় পড়ে আছে, তাকেও হাসপাতালে নিতে হবে। কোথায়? ওই তো, ওই গাছের আড়ালে। আচ্ছা চলুন। আমি দ্রুত পা চালিয়ে গাছের দিকে গিয়ে দেখি ড্রাইভার সেভাবেই পড়ে আছে। ওর হাত ধরতেই বুক কেঁপে উঠল আমার। মারা গেছে ড্রাইভার। আমি কোনো মতে ঢোক গিলে বললাম, ওকে অটোতে নিতে হবে, আমাকে সাহায্য করুন। লোকটা আমাকে সাহায্য করল। দুজনে মিলে ধরে লাশটাকে অটোতে তুললাম। তারপর রওনা দিলাম হাসপাতালের দিকে। পুরো শরীর ঘামে ভিজে গেছে আমার। তবে পেছনে বসা লোক ও তার স্ত্রীকে যথেষ্ট অদ্ভুত বলে মনে হচ্ছে আমার। একটা লাশ অটোতে তুললাম, অথচ লোকটা কিছুই জিজ্ঞেস করলো না। এমনকি তার স্ত্রী এই পর্যন্ত একটা কথাও বলেনি। হয়তো তারা তাদের বাচ্চাকে নিয়েই চিন্তিত, তাই অন্য কোনো কিছুর দিকে খেয়াল করছে না। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছালাম আমরা। আমি লোকটাকে বললাম, আপনি আপনার বাচ্চাকে নিয়ে ইমার্জেন্সিতে চলে যান, বাকিটা আমি দেখছি।
লোকটা আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি চারপাশে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেলাম না। অজপাড়াগাঁয়ের হাসপাতাল বলেই হয়তো এমন। কাউকে খুঁজছি, তখন হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, কাউকে খুঁজছেন? আমি পেছনে ফিরে তাকালাম। হ্যাঁ, কিন্তু কাউকে তো দেখছি না। এই হাসপাতাল কি রাতে বন্ধ থাকে নাকি? হ্যাঁ, বন্ধের মতোই। ইমার্জেন্সি রুগী আসলে ডাক্তারকে ফোন করা হয়, আর কোনো রুগী না আসলে তো বন্ধই থাকে। তাছাড়া সবাই তো শহরেই হাসপাতালে চলে যায়। তো আপনি কি লাশ এনেছেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? থতমত খেয়ে গেলাম আমি। এখানে মর্গ আছে তো, অনেকেই ময়না তদন্ত করার জন্য লাশ নিয়ে আসে। আর এত রাতে যেহেতু রুগী নিয়ে আসেননি, তাহলে নিশ্চয়ই লাশ নিয়ে এসেছেন বলে মনে হলো। হ্যাঁ, যদিও আমি জানতাম না এখানে মর্গ আছে, তবে লাশটা মর্গেই রাখতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? আপনি গেটের কাছে যান, আমি আসছি। আমি অটোর কাছে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর লোকটা লাশ বহনকারী একটা সিট নিয়ে আসলো। দুজনে মিলে লাশটা সিটে তুললাম। লোকটা বলল, হাসপাতালের পেছনের দিকে ডোমঘর, সেখানে গিয়ে লাশটা রেখে আসুন। আপনি যাবেন না? না, এখানে যার লাশ সেই রেখে আসবে, এটাই নিয়ম। আপনি যান, আমি কাগজপত্র রেডি করছি। এই বলে লোকটা নিজের রুমে চলে গেল। আমি লাশটাকে ঠেলে হাসপাতালে পেছনে চলে আসলাম। মর্গ লেখা রুম থেকে হালকা আলো আসছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দুটো লাশের বেড পড়ে আছে রুমে। দুটো বেডেই লাশ আছে, সাদা কাপড় দিয়ে ঢাকা। হঠাৎ বাতাসে একটা লাশের উপর থেকে কিছুটা কাপড় সরে গেল। সেদিকে তাকাতেই ভয় আমার রক্ত হিম হয়ে গেল। যে বাচ্চাটাকে তার বাবা হাসপাতালে এনেছিল, এটা সেই বাচ্চার লাশ। লোকটাকে দেখে ভয় বুক কেঁপে উঠল আমার। কোনো রকমের দৌড়ে মর্গ থেকে বেরিয়ে সোজা হাসপাতালের অফিস রুমে গেলাম। লোকটা তখন কাগজে লিখছিল। আমি চেয়ারে বসে স্থির হওয়ার চেষ্টা করলাম। লোকটা জিজ্ঞাসা করলো, লাশ রেখে এসেছেন? হ্যাঁ, তবে সেখানে কোনো একটা ঝামেলা আছে বলে মনে হলো। লাশের ঘর, ঝামেলা তো থাকবেই কিছুটা। লাশ কি আর সহজ বিষয়? গম্ভীর গলায় বলল লোকটা। আমি একজন ডাক্তার। লাশ বা মৃতপ্রায় মানুষকে নিয়ে কাজ করতে হয় অনেক, কিন্তু এমন কিছু দেখিনি কখনো। আমাকে বলুন তো শুনি, কি এমন ঘটেছে, শুনে দেখি কি ঝামেলা। মূল ঝামেলাটা আসলে 3 দিন আগে থেকে শুরু হয়েছে। আমার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছিল রাত 3টায়। কেউ একজন ফোন করে আমাকে বলেছিল তার ছেলে অসুস্থ, আমি যেন তাড়াতাড়ি হাসপাতালে যাই। এইভাবে একটানা 3 রাতে ফোন এসেছিল একই সময়ে, কিন্তু হাসপাতালে গিয়ে দেখি কেউ আসেনি। গতকাল রাত এসে দৈবনগর হাসপাতালের কথা বলে, তাই আজকে আমি এখানে আসি। আমার মুখে ঘটনাগুলো শুনে লোকটা তেমন ভাবান্তর হলো না, শুধু বলল, মর্গের দায়িত্বে আছি, কত রাতে কত কিছু দেখি, তাই এগুলো শুনে খুব একটা অবাক হই না। যা হোক, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যান। পরিচয়বিহীন লাশ কবর দিতে আপনার সাইন লাগবে। আমি ফোন দিলে আপনি চলে আসবেন। আমি আমার ফোন নাম্বার দিতেই লোকটা কিছুটা বিব্রত হয়ে বলল, এইটা তো মোস্তাক স্যারের নাম্বার। তিনি 6 মাস আগে এখানে চাকরি করতেন, এখন অবশ্য করেন না। হ্যাঁ, মোস্তাক আমার বন্ধু। ওর নাম্বারটাই আমি ব্যবহার করছি গত বছর থেকে। ওই আমাকে দিয়েছিল এই সিমটা। তাছাড়া 7 মাস ধরে ওর সাথে আমার আর যোগাযোগ নেই। তাহলে মনে হয় আপনার নাম্বারে রং নাম্বার থেকে রাত 3টায় ফোন আসার বিষয়টা উনি ভালো বলতে পারবেন। আমি তার কথায় সায় জানালাম। লোকটার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে মোস্তাককে ফোন দিলাম। ফোন রিসিভ করলো না সে। সোজা ওর বাড়িতে গেলাম। ওর মায়ের কাছ থেকে শুনলাম ও মানসিক হাসপাতালে ভর্তি। হাসপাতালে গিয়ে নার্সের কাছ থেকে জানলাম মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অস্বাভাবিক আচরণ করছে মোস্তাক। গত 3 মাস ধরে ও হাসপাতালে ভর্তি। মানসিক যন্ত্রণার কারণ ছিল এক বাচ্চার মৃত্যু। এক রাতে ফোন এসেছিল কোনো একটা বাচ্চা অসুস্থ, ও ঘুমাচ্ছিল, তাই যায়নি হাসপাতালে। পরে বাচ্চাটা মারা যায়।
এই ঘটনার পরেই ও মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে। এরপরই এই অবস্থা। আমি ওর কেবিনে উকি দিয়ে দেখি ভয়ার্ত চোখে এদিক সেদিকে তাকাচ্ছে সে। হঠাৎ চেঁচিয়ে বলল, উহ, কি ভয়ানক চোখ, কি বিভৎস লাশ ওর, মৃত্যু কত ভয়াবহ রহস্য। আমি ফোন থেকে ওর সিমটা খুলে ফেলে দিয়ে আমার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। চারিদিকে গাড়ির প্যাপো আওয়াজ, আমার কানে শুধু বাজছে মোস্তাকের কথাগুলো। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.